নমস্কার বন্ধুরা, আরজি স্টেশনে সকলকে জানাই স্বাগত। আজকের গল্প মল্লিকা বন্দ্যোপাধ্যায় রচিত আসল সত্যি। লেখিকার জন্ম হয় 1974 সালে হুগলি জেলার সিঙ্গুরে। লেখিকার সাহিত্যচর্চা শুরু হয়েছিল 2014 সালে ফেসবুক পেজ থেকে। আজকের গল্পটি আমাদের বারিন বারিক সিরিজের প্রথম গল্প। আমাদের এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণই কাল্পনিক। বাস্তবের সঙ্গে যদি গল্পটির কোনরূপ মিল থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প আসল সত্যি। নিজের স্কুটিতে চেপে ট্রাফিক সিগন্যালের মাঝে দাঁড়িয়ে আছে তিথি। বেলা প্রায় অনেকটা বয়ে গেছে। সূর্য মাঝ গগনে। সূর্যের উত্তাপে গা জ্বলে যাচ্ছে তিথির। চারিদিক থেকে ভেসে আসছে গাড়ির ইঞ্জিনের শব্দ এবং হরেক রকম গাড়ির হর্ন। প্রত্যেকটা মানুষই বেশ বিরক্ত হয়ে এবং উত্তেজিত হয়ে একভাবে হর্ন বাজিয়ে যাচ্ছে। রাস্তায় বেশ কয়েকটা ভিখিরি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো লোকের কাছে গিয়ে ভিক্ষে চাইছে। কেউ বা ইচ্ছে হলে দিচ্ছে, কেউ বা হাত জোর করে নমস্কার করে যাওয়ার ভঙ্গিতে ঘাড় নেড়ে দিচ্ছে। ট্রাফিক পুলিশটা সামনে অন্য দিকের গাড়িগুলোকে পাস করবার জন্য হাতের ইশারা করে যাচ্ছে এবং তার পাশে আরও কিছু ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। তারা কড়া দৃষ্টিতে চারিদিকে নজরদারি করছে। যদি কোনো রকমভাবে কেউ ভুল করে কোনো সিগন্যালে, সেক্ষেত্রে তাদেরকে পাকড়াও করবে এবং তারপরে তো হয় চালান, না হলে কিছু উপরি ইনকাম। কয়েক সেকেন্ডের মধ্যেই সিগন্যালটা লাল থেকে সবুজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সকলেই নিজের গাড়ি ছুটিয়ে দিল সামনের দিকে। ভাবটা এমন যেন তারা যুদ্ধের জন্য আগমন করছে। তিথিও নিজের গাড়িটা নিয়ে সামনের দিকে এগোচ্ছিল। তখনই তার চোখ পড়ল একটি মেয়ের উপর। পাগলের মতো রাস্তার উপর দাঁড়িয়ে চলে যাওয়া অটো কিংবা ট্যাক্সির দিকে হাত নেড়ে ইশারায় তাদের দাঁড়াতে বলছে। কিন্তু সবই সিগন্যাল খোলার কারণে সবাই এগিয়ে যাচ্ছে, কেউ আর দাঁড়াচ্ছে না। মেয়েটাকে দেখে চিনতে পারল তিথি। নন্দিনী ভৌমিক। নন্দিনী হলো তিথির স্কুল এবং কলেজ লাইফের বন্ধু এবং যথেষ্ট ভালো বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। যখন তিথি গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরে মাস্টার্সের জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হলো, সেই সময় নন্দিনীর পড়াশোনা সমাপ্ত দিয়ে বিয়ে হয়ে যায় তার। একান্তই বিয়েটা তার পছন্দের পাত্রের সাথেই হয়েছে, কিন্তু বাড়ির মতে। নন্দিনীর যে স্বামী, সে হলো এই শহরের বেশ একজন বড় বিজনেসম্যানের একমাত্র ছেলে এবং আলাপ দুজনের সোশ্যাল মিডিয়াতে হলেও পরে সামনাসামনি দেখা, তারপরে ভালোবাসা, তারপরে বিয়ের কথা বাড়িতে জানানো এবং খুব সহজভাবেই দুই পরিবার একে অপরকে মেনে নেয়। তার কারণ হলো নন্দিনীর হাজব্যান্ড যদি বড় বিজনেসম্যানের ছেলে হয়, নন্দিনীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও কিছু কম না। নন্দিনীর বাবা হলো এই শহরের সবথেকে বড় ক্রিমিনাল লয়ার অশোক ভৌমিক। যেমন তার দৃঢ় ব্যক্তিত্ব, তেমনি দর্শনধারী ব্যক্তি তিনি। তারই নিজের ওকালতি জীবনে না জানে কত আসামিকে তিনি শাস্তি পাইয়েছেন। এইসব ভাবতে ভাবতে সে নিজের স্কুটিটা নিয়ে গিয়ে দাঁড় করালো নন্দিনীর কাছে এবং নন্দিনীর মুখের দিকে তাকিয়ে দেখল নন্দিনীর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কিছুটা অবাক হলো তিথি। আসলে নন্দিনী এখন যে অবস্থায় রয়েছে তাকে দেখে মনে হচ্ছে তার পাগল পাগল অবস্থা। পরনের পোশাক অবিন্যস্ত। রাস্তায় বেরিয়েছে পরিপাটিভাবে নয়, বরং কোনো রকমভাবে নিজের পোশাক দিয়ে দেহ আচ্ছাদন করেছে মাত্র। চুল উস্কো ফুস্কো। তিথির অবাক হওয়ার প্রধান কারণ হলো নন্দিনী সর্বদাই সাজতে ভালোবাসে এবং তাকে দেখতেও যথেষ্ট সুন্দরী। ফর্সা গায়ের রং, মাঝারি গড়নের শারীরিক উচ্চতা, প্রায় 5 ফুট 5 ইঞ্চি
যদিও নন্দিনী আর তিথি যখন একসঙ্গে থাকত সর্বদাই গ্রেট কমপ্লিমেন্ট পেত তিথি, কারণ তার উচ্চতা নন্দিনীর থেকে খানিকটা বেশি এবং গায়ের রং একদম ধবধবে ফর্সা না হলেও কালও তাকে বলা চলে না। টানা টানা চোখ, তাতে বুদ্ধিদীপ্ততা দৃশ্যমান এবং গোলাপের পাপড়ির মতো ঠোঁট। এক কথায় দেখলে মনে হয় যেন কোনো শিল্পী খুব যত্ন করে তাকে গড়েছে নিজের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে। এমনই তার বিস্মিত করা সৌন্দর্য। কিন্তু কোনোদিনই তিথি নিজের রূপ নিয়ে অহংকার করত না। তিথি নন্দিনীর মুখোমুখি হয়ে খুব অবাকভাবে জিজ্ঞেস করে, কি ব্যাপার নন্দিনী, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? এরম রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো করছিস? নন্দিনী তিথিকে দেখে নিজেকে কিছুটা ধাতস্থ করে এবং খুবই বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করে তিথিকে, ভালো হয়েছে তিথি, তোর সঙ্গে দেখা হয়ে গেল। জানি না সবই ভগবানের ইচ্ছে কিনা। তুই কি আমার একটু উপকার করতে পারবি? খুব বিপদে আছি রে আমি। কিছুটা অবাক হয় তিথি এবং জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলে, হ্যাঁ, সে করব, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। তিথির কথা শেষ হতেই কান্নায় ভেঙে পড়ে নন্দিনী এবং কান্না মিশ্রিত কণ্ঠে নন্দিনী বলে, আমি আর আমার হাজবেন্ড দীঘা বেড়াতে গিয়েছিলাম। এই এই কিছুক্ষণ আগেই ফিরেছি। কিছুক্ষণ আগে খবর পাই যে বাবা আর নেই। কাল রাতে হার্ট অ্যাটাকে মারা গেছে। আজ সকালে তার মৃতদেহ আবিষ্কার করে আমাদের বাড়ির কাজের লোক জয়ন্ত কাকু। আমার পর কিছু জরুরি কাজ মিটিয়ে যাবে, তাই আমি আগে যাচ্ছি বাপের বাড়ি, কিন্তু গাড়ি পাচ্ছি না। তুই একটু প্লিজ আমায় পৌঁছে দিবি? এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামল আর ডুকরে কেঁদে উঠল নন্দিনী। তিথি নন্দিনীর একটা হাত শক্ত করে ধরে শান্ত কণ্ঠে বলল, নিজেকে একটু শান্ত করতে নন্দিনী, আর বস আমার স্কুটিতে। নন্দিনী গাড়িতে বসার পর তিথি গাড়ি ঘুরিয়ে দ্রুত গতিতে চলল নন্দিনীর বাড়ির উদ্দেশ্যে। তিথি জানে নন্দিনীর বাড়ি কোথায়। তার কারণ হলো সে একাধিকবার গেছে নন্দিনীর বাড়িতে, নন্দিনীর বিয়েতে এবং তার দাদাদের বিয়েতে। এই তো মাত্র 6 মাস আগেই গিয়েছিল সে নন্দিনীর ছোট দাদার বিয়েতে। প্রতি অনুষ্ঠানে নিমন্ত্রিত হয় সে। এছাড়াও যখন নন্দিনীর বিয়ে হয়নি তখনও সে প্রায় যেত নন্দিনীর বাড়িতে। তিথি ভাবতেও পারিনি যে আজ এই অবস্থায় যেতে হবে তাকে। এই সব কথা ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল সে নন্দিনীর বাড়িতে। অবশ্য বাড়ি না বলে সেটাকে প্রাসাদ বলাই ভালো হয়। তার কারণ হল অশোক ভৌমিক। নাম, প্রতিপত্তি, যশ ও আর্থিক অবস্থা তার। জীবনে তিনি বিস্তর টাকা রোজগার করেছেন এবং তাই এই বিলাসিতা। অবশ্য দান ধ্যানও তিনি কম করেননি। অশোক ভৌমিকের দৃঢ় ব্যক্তিত্ব ও বিচক্ষণতার জন্য সবাই তাকে সমীহ করত। গাড়ি থামাতেই নন্দিনী পাগলের মতো ছুটে চলে গেল বাড়িতে। তিথি যেতে কিছুটা সময় লাগালো। তার কারণ হলো বাড়ির চারপাশে বহু মানুষের ভিড়। তার মধ্যে রয়েছেন অনেক বড় মাপের পুলিশ অফিসার, বেশ কিছু বড় অ্যাডভোকেট, হাইকোর্টের বিচারপতি, এছাড়াও আরও অনেকে। তার কারণ হলো তাঁর খ্যাতি। নিজের স্কুটিকে এক সাইডে পার্ক করে তিথি প্রবেশ করল ভৌমিক ভিলাতে এবং তিথি বাড়িতে প্রবেশ করে দেখল পরিবারের সবাই শোকাহত। হলের মাঝে শুইয়ে রাখা অশোকবাবুর মৃতদেহটা, সেই দিকে তাকিয়ে নন্দিনী তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবা, তুমি তুমি ওঠো না, আমি এসেছি তো। আমি আমি নন্দিনী। ও বাবা, বাবা, বাবা ওঠো না, বাবা, বাবা ওঠো না। তার কান্নার সাথে তাল মিলিয়ে কেঁদে উঠলেন অনন্যা ভৌমিক। অনন্যা ভৌমিক হলেন অশোক ভৌমিকের স্ত্রী
মহিলার মধ্যে রয়েছে দৃঢ় ব্যক্তিত্বের ছাপ এবং দীর্ঘদেহী, সাথে সাথে বেশ ফর্সা অনন্যা ভৌমিক। একজন বেশ রাশভারী প্রকৃতির মহিলা তিনি। এছাড়াও অনন্যা ভৌমিক হচ্ছেন পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সভাপতি, কিন্তু তাকেও দেখে আজ খুব কাতর মনে হচ্ছে। তিনিও সামনে প্রলাপ বকছেন এবং কাতর কণ্ঠে আর্তনাদ করে ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, কি গো, এইভাবে আমাদের সবাইকে একা করে চলে গেলে তুমি। তুমি ছাড়া আমরা বড় একা গো। এছাড়া আরও অনেকের কান্না শোনা যাচ্ছে। আর এদের মধ্যে বেশিরভাগ মানুষকেই তিথি চেনে। তার কারণ হলো তিথি এই ভৌমিক বাড়িতে একাধিকবার এসেছে। কিছুটা দূরে বসে আছেন এক মাঝারি গড়নের বেশ ফর্সা এক ব্যক্তি, তাকেও চেনে তিথি। ইনি হলেন কলকাতার নামকরা ডাক্তার অনুব্রত চৌধুরী। অনুব্রতবাবু এই ভৌমিক বাড়ির ফ্যামিলি ডাক্তার। আর তাছাড়াও অনুব্রতবাবু হলেন অনন্যা দেবীর জামাইবাবু, মানে অনন্যা দেবীর দিদির স্বামী। বেশ উদাস মনে বসেছিলেন অনুব্রতবাবু। তার সামনে রাখা আরেকটি চেয়ার টেনে নিয়ে বসলেন আর এক দীর্ঘদেহী পুরুষ এবং গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা খুবই অভাবনীয়, কিন্তু কি আর করার বলুন। যাই হোক, আচ্ছা অনুব্রতবাবু, অশোকবাবু কখন এক্সপায়ার করলেন? এই আগত ব্যক্তিটি হলেন এই শহরের ডিএসপি সুজয় ঘোষ। সুজয়বাবু খুবই সমীহ করে চলতেন অ্যাডভোকেট অশোক ভৌমিককে। আসলে শুধু সুজয়বাবুই নয়, আরও এমন আইনি বিভাগের অনেক উচ্চপদস্থ ব্যক্তি আছে যারা অশোকবাবুকে সমীহ করত তার দৃঢ় ব্যক্তিত্বের জন্য। পাশে রাখা টেবিল থেকে একটা জলের গ্লাস তুলে নেন অনুব্রতবাবু এবং কয়েক ঢুক জল খেয়ে একটা হতাশা মিশ্রিত সুরে তিনি বলেন, আসলে অশোকের শরীরে একাধিক রোগ দানা বেঁধেছিল। ডায়াবেটিস, কোলেস্ট্রল এইগুলো তো রয়েছে। এছাড়াও বেশ ক্রিটিক্যাল একটা নার্ভের ব্যাধিও ওর শরীরে দেখা যায় আজ থেকে প্রায় বছর 2 আগে। আমি আমার এক বন্ধু, বড় নিউরোলজি সার্জন, তার কাছে পাঠাই অশোককে, এবং এই নার্ভজনিত প্রবলেমের জন্য অশোক তার ট্রিটমেন্টে ছিল। অশোকের রোগটা খুবই অদ্ভুত, কিন্তু সারা শরীর ঝিমঝিম করত এবং যন্ত্রণা হতো তার সারা শরীরে। অনেক ধরনের মেডিকেল টেস্ট করার পর সুবীর এটা ট্রিটমেন্ট করে। সুবীর মানে ডক্টর সুবীর অধিকারী। সে যাই হোক, অশোকের ট্রিটমেন্ট ছিল খুব অদ্ভুত। প্রত্যেক 6 মাস অন্তর 7টা ইঞ্জেকশন কোর্স চলত। সেই কোর্স চলাকালীন অশোক বেশ অসুস্থ হয়ে যেত। আর তাছাড়াও ইঞ্জেকশনগুলো অত্যন্ত দামি, কিন্তু তার আর্থিক তো কোনো প্রবলেম ছিল না, তাই অসুবিধা হতো না। কিন্তু অশোকের ব্লাড প্রেশারের প্রবলেম ছিল, আর সারাক্ষণ এই ক্রাইম কেস নিয়ে স্টাডি করে নিজেকে বিচলিত করে রাখত। এই 4 দিন আগে তার ইঞ্জেকশনের কোর্স শুরু হয়েছিল, তাই সে কিছুটা কষ্ট তো পাচ্ছিল। তারপর এই সোশ্যাল মিডিয়াতে যে মার্ডার কেস নিয়ে খুব জল ঘোলা হচ্ছে, সেইটাও ও দেখছিল। আর সেই নিয়েই অধিক চিন্তা, আর সেই থেকেই এই হার্ট অ্যাটাক। এতগুলো কথা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন ডক্টর অনুব্রতবাবু। কথাগুলো তিথিও খুব মন দিয়ে শুনছিল। সমস্ত কথা শুনেই সুজয়বাবু বললেন, ওয়েল, খুব খারাপ লাগছে, হঠাৎ যা ঘটলো। ওকে ডক্টরবাবু, আমি তাহলে উঠি। এই বলে সুজয়বাবু চেয়ার ছেড়ে উঠে সকলকে বিদায় জানিয়ে চলে গেলেন। তিথির আবারও দৃষ্টি গেল নন্দিনীর দিকে। তিথি দেখল নন্দিনী খুব স্নেহের সাথে তার মৃত বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখে খুব কষ্ট হলো তিথির। ঠিক সেই সময় তিথির সামনে এসে দাঁড়ালো
নন্দিনীর বড় বৌদি মনীষা ভৌমিক। মনীষার বয়স হলো প্রায় 28, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, একটু মোটাসোটা, মুখখানা ভারী মিষ্টি, কিন্তু গায়ের রং একটু চাপা। মনীষা নীরস কণ্ঠে বলল, তিথি, এই নাও একটু জল খাও। বুঝতেই তো পারছো কারোর মাথার ঠিক নেই, আসলে কি যে একটা অনর্থ হয়ে গেল। তিথি কিছুটা লজ্জিত এবং ম্লান কণ্ঠে বলল, না না বৌদি, ও ঠিক আছে। আসলে একটা এত মর্মান্তিক ঘটনা। যাই হোক বৌদি, বর্দার ছোটদাকে তো দেখছি না। মনীষা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আসলে তোমার বর্দা একটু অফিসের কাজে মুম্বাই গেছে, দুঃসংবাদটা দেওয়া হয়েছে, দুপুরের মধ্যে চলে আসবে। আর ঠাকুরপো তো শেষকৃত্যের জোগাড়ের জন্য একটু বেরিয়েছে। এ কথা বলে তিথির কাছ থেকে বাড়ির অন্যদিকে চলে গেল মনীষা। তিথিও ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল নন্দিনীর পাশে এবং সান্ত্বনা দেওয়ার সুরে নন্দিনীকে বলল, নন্দিনী, নিজেকে একটু শান্ত কর। কথাটা বলে তিথির নজর পড়ল তার উল্টো দিকে বসা নন্দিনীর ছোট বৌদির দিকে। কিছুদিন আগে তার বিয়ের অনুষ্ঠানে এসেছিল তিথি, তারপর এই আজ এলো সে ভৌমিক বাড়িতে। সত্যি সেই দিন নন্দিনীর ছোট বৌদিকে কনের সাজেতে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। সেই তখন দেখেছে আর এই আজ দেখছে তাকে, কত পার্থক্য লাগছে। মাঝারি উচ্চতা, গায়ের রং ধপধপে ফর্সা, টানা টানা চোখ, আর আজ তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মাঝে মাঝে কেঁদে উঠছে এবং হঠাৎ হঠাৎ চমকে উঠছে সে। কেউ একজন তার থেকে ফোনটা চাইল কোনো এক কারণে, কিন্তু সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। নন্দিনীর ছোট বৌদির নাম হলো অন্তরা। বছরখানেক আগে কোনো এক কেসের সূত্রে পরিচয় হয় অন্তরার সাথে অশোকবাবুর, এবং তখনই অশোকবাবু জানতে পারেন অন্তরা অনাথ এবং সে নার্সিংয়ে ট্রেনিং করছে। তখন অন্তরাকে নিজের ছোট ছেলে অর্ঘ্য ভৌমিকের সাথে বিয়ের প্রস্তাব দেন অশোকবাবু। অন্তরা একজন অনাথ মেয়ে এবং অশোকবাবু তার পিতৃতুল্য, তাই তার কথায় না করতে পারেনি অন্তরা। তারপর অর্ঘ্যকে তার পছন্দও হয়। এরপর তাদের বিয়ে। আর অর্ঘ্য ভৌমিকের তার বাবার মুখের উপর কথা বলার সাহস নেই। ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে অশোকবাবুর বড় ছেলে ইন্দ্র ভৌমিক। ইন্দ্র অশোকবাবুর নিষ্প্রাণ দেহের পায়ের কাছে মাথা দিয়ে ডুকরে কেঁদে ওঠে। বাবা, বাবা, এ কি হলো? কি হয়ে গেল বাবা? একজন শক্ত সামর্থ্য পুরুষকে এভাবে কাঁদতে দেখে আরও মন খারাপ হয়ে গেল সবার। যে কান্নার রোলটা কমে গিয়েছিল সেটা আবারও নতুন ইন্ধন পেয়ে বেড়ে উঠল। তিথিরও এবার চোখ ছলছল করে উঠল। ইন্দ্র কাঁদতে কাঁদতে তার বাবার পা জড়িয়ে ধরলে সেই সঙ্গেই অশোকবাবুর গায়ে চাপা দেওয়া সাদা চাদরটা সরে গেল। চমকে উঠল নন্দিনীর ছোট বৌদি অন্তরা। কয়েক মুহূর্ত পরে চোখ বুঝে নিল অন্তরা এবং তার চোখ বেয়ে বেরিয়ে এলো 2 ফোঁটা জল। সেই সময় বাড়িতে প্রবেশ করল অর্ঘ্য। লম্বা সুপুরুষ বলিষ্ঠ চেহারা তার। অর্ঘ্যর মুখ এবং শারীরিক গঠনের খুব মিল আছে অশোকবাবুর সাথে, এবং অন্তরার সাথে খুব ভালোভাবে মানিয়েছে তাকে। অর্ঘ্য এসে অন্তরাকে বলল, অন্তরা, পরেশ কাকাকে একবার ফোন করো আর বলো যে মাসির গাড়ি খারাপ হয়ে গেছে,
পরেশ কাকাকে আমি ওদিকেই পাঠিয়েছি, ওই বালি হল্টে। পরেশ কাকা যেন মাসিকে দক্ষিণেশ্বর থেকে রিসিভ করে নেয়। পরেশ কাকা হলো এই ভৌমিক বাড়ির বহু পুরনো ড্রাইভার। আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। এই বলে অন্তরা উঠে দাঁড়ায় এবং অর্ঘ্য কিছুটা বিরক্ত হয়ে বলে, দূর, আমার ফোনও তো সুইচ অফ হয়ে গেছে। ওকে, আমি দেখছি। এতক্ষণে তিথির ভুরু জোড়া কুঁচকে ছিল। হঠাৎ এক ঝলক রহস্যের হাসি মুখে এসেই মিলিয়ে যায় তার। আর সেই সময় অন্তরা বলল, আমিও যাই, আমার ফোনটা চার্জে দিয়ে আসি। অন্তরা যেই কয়েক পা এগিয়েছে ঠিক সেই সময় পিছন থেকে ডেকে উঠল তিথি এবং অন্তরার কাছে গিয়ে তিথি বলে, বৌদি, একটু ওয়াশরুমে যাব। অন্তরা স্মিত এবং নির্লিপ্তভাবে হেসে বলল, এসো আমার সাথে। এরপর দুজনে গেল দোতলার ঘরে। ওটাই অন্তরার রুম। এবং রুমে গিয়ে অন্তরা তিথিকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। এরপর তিথি ওয়াশরুমে গেল এবং অন্তরা কোনো একটা কিছু করছিল। ঠিক সেই সময় তিথি ফ্রেশ হয়ে এসে দাঁড়ালো অন্তরার সামনে এবং হিম শীতল কণ্ঠে অন্তরাকে জিজ্ঞাসা করলো, ছোট বৌদি, আসল সত্যিটা কি? এই কথা শুনে অন্তরা কিছুটা অবাক হয়ে তিথির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, আসল সত্যি? আসল সত্যি কি বলতে চাইছো তুমি তিথি? তিথি খুবই ধীর এবং কঠিন কণ্ঠে বলে, ছোট বৌদি, আমি জানি তুমি কাকুর মৃত্যুর জন্য দায়ী। এবার কিছুটা থতমত ভাবে অন্তরা বলে, মানে মানে কি বলতে চাইছো তুমি? আমি মেরেছি বাবাকে? তিথি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় অন্তরার চোখের দিকে এবং খুবই দৃঢ় কণ্ঠে বলে, ছোট বৌদি, আমি বলতে চাইছি নয়, আমি বলছি যে আসল সত্যিটা কি আমি জানি। এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা খুন। আর করেছো তুমি। আর কিভাবে করেছো সেটাও আমি জানি। অন্তরা নিজেকে কিছুটা ধাতস্থ করার ব্যর্থ প্রচেষ্টা করে বলে, কি বলতে চাইছো আমি খুন করেছি বাবাকে? কি প্রমাণ আছে? আর এতগুলো মানুষ কিছু সন্দেহ করলো না? তোমার কিছু ভুল হচ্ছে তাহলে তো ডাক্তারও বুঝতে পারতেন। তিথি আবারও সেই দৃঢ় কণ্ঠে বলে, না গো বৌদি, উনি তো হার্ট পেশেন্ট ছিলেন, তাই কেউ কিছু সন্দেহ করেনি। তাই সকলেই ভেবেছে যে উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু আমি জানি এটা খুন, আর সেটা তুমি করেছ। আর আমি চাইলেই এই রহস্যের সমাধান সবাইকে বুঝিয়ে দেব। কিন্তু তার আগে জানতে চাই এই খুনের মোটিভ কি। কারণ তোমার ফোনে এমন কিছু আছে যেটা তুমি কাউকে দেখাতে চাও না। তাছাড়াও তোমার চোখের জলও কৃত্রিম, একটা খুব সাধারণ কেমিক্যাল দিয়ে, অবশ্য সেটা সবার বাড়িতেই থাকে। আর ওনার হাতটাও আমি খুব ভালো করে দেখেছি। তুমি তোমার নিজের শ্বশুর, যাকে বাবা বলে ডাকতে, তাকেই তুমি খুন করলে। কারণটা বলো বৌদি। আমি কোনো ক্রিমিনালের সাথে এত কথা বলি না, কিন্তু তুমি আমার খুব পরিচিত মানুষ, তাই আমি জানতে চাইছি। অন্তরা তিথিকে ঘরে রাখা একটি চেয়ারে বসায় এবং নিজে অপর একটা চেয়ারে বসে তাচ্ছিল্যের হাসি হেসে বলতে শুরু করে, বাবা শব্দটা যদি আমি ওনাকে বলি, তাহলে এই পৃথিবীতে বাবা শব্দের অপমান হয়। তার কারণ হলো, বিয়ে করে যখন আমি এই বাড়িতে প্রথম আসি, তারপর উনি আমাকে মেয়ের মতো স্নেহ করতেন। কিন্তু খুব অদ্ভুত লাগতো, আমার বড় বৌদিকে এই বাড়ির সকলেই আমাকে সহজে আপন করে নিয়েছিল, কিন্তু বড় বৌদির জন্য আমায় একটু এড়িয়েই চলতেন। আমি নিজে বড় বৌদির সাথে অনেকবার কথা বলতে গেছি, কিন্তু বড় বৌদি আমায় এড়িয়ে গেছে। প্রথমটা খুব খারাপ লাগলেও
কিছুদিন পর ব্যাপারটা গা সওয়া হয়ে গেল। আর আমার আমার শ্বশুরমশাই, তিনি তো আমায় নিজের মেয়ের মতো স্নেহ করতেন। একটা অনাথ মেয়ের আর কি চাই বলো না তিথি। জীবন খুব ভালোভাবে অতিবাহিত হচ্ছিল। বাবার সমস্ত দেখাশোনার দায়িত্ব তুলে নিলাম নিজের হাতে। খুব সম্মান করতাম বাবাকে, ওনার সব কিছু লক্ষ্য রাখতাম আমি। ওনাকে ওষুধ খাওয়ানো থেকে ওনার সারা দিনের সব খুঁটিনাটি ব্যাপার। আর বাবাও হাসি মুখে আমায় বলতো, পাগল মেয়ে আমার। সেটা দেখে বড় বৌদি খুব হিংসা করত। খুব রেগে যেতাম মনে মনে। আসলে অনাথ তো, কোনোদিন কারোর ভালোবাসা পায়নি। কিন্তু পরে বুঝতে পারলাম ওটা বড় বৌদির হিংসা নয়, সতর্কবাণী ছিল। তখন ওই জানোয়ারটা আর সস্নেহে আমার মাথায় হাত রাখত না। এবার তিনি হাত বোলাতেন আমার সারা শরীরে। আমি বাধা দিতে গেলেই বলতেন, শালা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে তোকে, তাই আবার এত অসুবিধা কোথায়? এই বাড়ির বড় বউ এতদিন কিছু বলতে পারিনি, আর মাগি তোর যত অসুবিধা। সারা ঘরটা নিঃশব্দ। চুপ করে বসে আছে তিথি। অন্তরা আবারও বলতে শুরু করলো। তিথি, তুমি আমায় আইনের হাতে তুলে দাও, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই অশোক ভৌমিকের দুটো ছেলের কোনো নিজস্ব যোগ্যতা নেই, বাবার হুকুম পালন করে। তাই আমিও আমার স্বামীকে কিছু বলিনি, কারণ আমি কিছু প্রমাণ করতে পারতাম না। তারপর যখন আমার শারীরিক কিছু অসুবিধা দেখা দিল, তখন আমি গেলাম আমাদের ফ্যামিলি ডক্টরের কাছে, এবং তিনি জানালেন আমি অন্তঃসত্ত্বা। আর সেই কথা আমার শ্বশুরকেও ও জানিয়ে দিলেন। সে রাতে ওনার ওষুধ নিয়ে গেলাম। তখন উনি কিছু একটা করছিলেন নিজে স্টাডি টেবিলে। বললেন, বৌমা, ওই বাচ্চা তুমি নষ্ট করে দাও। এখন তোমার বড় যা পোয়াতি, আমি তো এখন তোমাকেই চাই। সময় এলে ঠিক বলে দেবো বাচ্চা নেওয়ার কথা। আর তোমার স্বামীর কি যোগ্যতা আছে? হ্যাঁ, কি যোগ্যতা? আমি ওই জানোয়ারটাকে বললাম, বাবা এটা মহা পাপ, এরম বলবেন না, দয়া করুন, আমি ভিক্ষা চাইছি আপনার কাছে বাবা। বাবা তাচ্ছিল্যেশ্বরে বলল, অনাথ মাগির আবার মা হওয়ার শখ জেগেছে, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে তোকে, সে আবার আমায় পাক পুণ্য শেখাচ্ছে। নিজের জন্মে নিজের পাপ মাকে খেয়েছে, আবার সে দেবে সন্তানের জানিয়ে। এখন যা, তুই যেটা বলছি তুই সেটাই করবি। আমি ঘর থেকে বেরিয়ে দেখি বাইরে দাঁড়িয়ে আছে বড় বৌদি। এ দেখে তার চোখ থেকে জল বেরিয়ে এলো। বড় বৌদি খুব করুণ কণ্ঠে বলল, এই আমাদের ভবিতব্য বোন। আমি ওই যন্ত্রণা আজ 3 বছর ধরে সহ্য করছি। বড় বৌদিকে কিছুটা আশ্বস্ত করি আমি, কারণ আমার কি করণীয় আমি বুঝে নিয়েছি। তার কারণ আমার কি করণীয় আমি ভেবে নিয়েছি। এই কিছুক্ষণ আগে হওয়া কথাগুলো আমি মোবাইলে রেকর্ড করি, আর ঠিক করি যে নিজে আত্মহত্যা করব। আর তার কারণ হিসেবে এই প্রমাণটা রেখে যাব সবার কাছে। কিন্তু হঠাৎ খেয়াল হয় আমার গর্ভে থাকা ছোট্ট প্রাণটির কথা। খুব বিভ্রান্ত হয়ে পড়ি। আমি তারপর রাত যায় ওই লোকটাকে ওষুধ ও ইঞ্জেকশন দিতে যাই। আর তখন তিথি থামিয়ে দেয় অন্তরাকে এবং শীতল কণ্ঠে বলে, এয়ার বাবেলের কথা। অবাক হয়ে যায় অন্তরা। আর সে বুঝতে পারে এই মেয়ে সবই আন্দাজ করে নিয়েছে। কিছুটা আত্মসম্বরণ করে খুব শান্ত কণ্ঠে অন্তরা বলে, হ্যাঁ, ঠিক তাই। কোনো ইঞ্জেকশন পুশ করার আগে তার ভিতরে থাকা হাওয়াটা বের করে নিতে হয়, না হলে প্রবলেম হয়। তবে সে যদি খুব ছোট এয়ার বাবল হয় তাহলে খুব একটা ক্ষতি হয় না। কিন্তু যদি এয়ার বাবলের পরিমাণ একটু বেশি শরীরে প্রবেশ করে তাহলে হার্ট অ্যাটাক এবং মৃত্যুও হতে পারে। আর সেই সুযোগটাই আমি কাজে লাগাই এবং অনেকটা পরিমাণে এয়ার বাবল ওনার নার্ভে প্রবেশ করিয়ে দিই। তার কিছুক্ষণের মধ্যেই তার প্রতিক্রিয়া ওনার শরীরে দেখা যায়। আর ঠিক সেই সময় আমি ওনার সাথে হওয়া আমাদের কথাবার্তার রেকর্ডটা প্লে করে ওনাকে আরও বিচলিত করে দিই। তারপর সেটা তো তুমি নিজের চোখে দেখেছ তিথি। এরপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে অশ্রু মিশ্রিত চোখে তাকিয়ে অন্তরা বলে, তুমি তো সবটা জেনে গেছো, সবাইকে সেটা জানাও।
অপরাধ তো আমি করেছি। চলো এবার নিচে যাই। তিথি উঠে দাঁড়ায় এবং কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্তরার দিকে। এরপর খুবই শান্ত স্বরে বলে, ছোট বৌদি, তুমি আইনের চোখে অবশ্যই অপরাধী, কিন্তু আমি সেই করা অপরাধ না। আমি দেখি একটা মাকে, যে নিজের সন্তান আর নিজের সম্মান রক্ষা করার জন্য এটা করেছে। অতএব আইন যদি তোমায় ধরতে পারে তাহলে শাস্তি দিক, কিন্তু আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমার কাছে তুমি নির্দোষ। যাই হোক, চলো ছোট বৌদি, নিচে যাওয়া যাক। এই কথা বলে তিথি আলতো করে হাত রাখে অন্তরার মাথায়। অন্তরা ধীরে ধীরে মাথা তুলে তাকায় তিথির দিকে এবং কষ্টে, আবেগে, অনুশোচনায় জড়িয়ে ধরে তিথিকে। তিথি খুবই নম্র কণ্ঠে বলল, আর কেঁদো না বৌদি, চলো। এই বলে দুজনে নিচে এসে দেখে তখনও মৃতদেহকে শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। সবাই প্রচণ্ড কান্নাকাটি করছে। বেশ কিছু মানুষ হরিধ্বনি দিচ্ছে, বল হরি হরি বল বলছে। কিছুক্ষণের মধ্যেই প্রায় সকল পুরুষেরা মিলে নিয়ে চলে যায় মৃতদেহকে শ্মশানের উদ্দেশ্যে। তিথিও সকলকে বিদায় জানিয়ে ফিরে চলে নিজের বাড়ির উদ্দেশ্যে। শেষ হলো আমাদের আজকের নিবেদন বারিন বারিক সিরিজের প্রথম গল্প আসল সত্যি। গল্পের লেখিকা মল্লিকা বন্দ্যোপাধ্যায়, পোস্টার ডিজাইন ড্রিম নাইট ক্রিয়েশন, সাউন্ড ডিজাইন ইকো লেন্স স্টুডিও। তিথির চরিত্রে সুমনা, মনীষা ও নন্দিনীর চরিত্রে রীতি, অশোক ভৌমিক ও ইন্দ্র ভৌমিকের চরিত্রে প্রসূন, অনন্যা দেবীর চরিত্রে স্মৃতি, অন্তরার চরিত্রে অন্তরা, সুজয়বাবু, অনুব্রতবাবু, অর্ঘ্য ভৌমিক, গল্পের সূত্রধর ও কথকের চরিত্রে আমি বিষ্ণু। গল্পটির নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় দীনেশ এবং টিম আরজি স্টেশন। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমাদের একটাই আবেদন, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যেন পরবর্তী নোটিফিকেশন সহজেই পৌঁছে যায় আপনার কাছে। আমরা শীঘ্রই ফিরছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।